হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা এমএসও 3 ইউনিট 16 নিয়ে আলোচনা করব। ইউনিট 16 এর আন্ডারে আমরা কি কি পড়বো অলরেডি আমি মার্ক করে রেখেছি। পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফেজ অফ ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি এস্টিমেটস অ্যান্ড পভার্টি এরাডিকেশন মেজার্স ডিউরিং দ্য রিফর্ম পিরিয়ড। অর্থাৎ এই প্রশ্নগুলোই ইউনিট 16 থেকে ঘুরে ফিরে পরীক্ষাগুলোতে এসেছিল। তাই যেমনটা আমরা বলেছিলাম আমাদের স্ট্র্যাটেজি ক্লাসে, একদম ফার্স্ট যে ভিডিওটা আছে প্লে লিস্টে, যে আমরা এক্স্যাক্টলি সেই জিনিসগুলোই করবো যাতে আমরা 5টা কোশ্চেন কমন পাই, না বেশি না কম। তাহলে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফেজ অফ ডেভেলপমেন্ট থেকে শুরু করা যাক। এই পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফেজ অফ ডেভেলপমেন্ট জিনিসটা কি? স্বাধীনতার পরবর্তীকালে যখন কিনা অলরেডি ইংরেজরা ব্রিটিশরা চলে গেছে, তখন ভারতবর্ষের যে অর্থনীতি ছিল একদম ভেঙে পড়েছে। ঠিক পার্টিশনটা হয়েছে, এতদিন ধরে একটা অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে বেরিয়েছে সবে। তো তখন এমন কিছু রিফর্মের দরকার ছিল যাতে ইন্ডিয়ার যে অর্থনীতি এবং বিকাশ বলতে পারি আমরা, সেটা যাতে আরো দ্রুত রূপ নেয়, যে ভারতবর্ষ যাতে ডেভেলপড হয়। তো সেই কারণে যে প্ল্যানিং কমিশন বসে প্রত্যেক 5 বছর অন্তর বিভিন্ন টার্গেটকে কেন্দ্র করে সেটাকে অ্যাচিভ করার জন্য যে প্ল্যানগুলো তৈরি হয়, এখন আমরা কিন্তু ফেজ অফ ডেভেলপমেন্ট বলতে সেগুলোই বুঝছি। ঠিক আছে? তো এই যে ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, এরকম করে আমরা 10টা প্ল্যান পড়বো। সেই 10টা প্ল্যানে লেখা রয়েছে যে কত থেকে কত সাল অব্দি হয়েছিল, সেই প্ল্যানগুলোর টার্গেট কি ছিল, আর তার পরের প্ল্যানটাই দেখবো যে আগের থেকে সেটা কতটা আলাদা ছিল, ব্যাস এটুকু। তাহলে একদম যে প্রথম প্ল্যান সেখান থেকে শুরু করে একদম যে 10 নম্বর প্ল্যান, সেখানে শুধু টার্গেট গুলো চেঞ্জ হয়েছে, এবং আমাদের শুধু এটুকুই মনে রাখতে হবে যে কোথায় কোথায় চেঞ্জ গুলো এসেছে, নতুন কি অ্যাড হয়েছে, পুরোনোটা কি বাদ গেছে, ব্যাস এটুকু। তাহলে ফার্স্ট প্ল্যান যেটা হয়েছে, সেটায় যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা এখানে স্পষ্টভাবেই লেখা রয়েছে। It had two main objectives. অর্থাৎ ফার্স্ট মানে দুটো যে অবজেক্টিভ সেখানে স্পষ্ট করে বলা রয়েছে। আচ্ছা, পেনের উল্টো দিক দিয়ে লিখছিলাম। ফার্স্ট, to bring the Indian economy out of the state of stagnation caused by the Second World War। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, সেই অবস্থা এবং পার্টিশন হয়ে গেছে, সেই অবস্থা থেকে ভারতবর্ষের যে অর্থনীতি সেটাকে কিভাবে বার করবে, সেটা ছিল হচ্ছে ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড ছিল হচ্ছে দ্য প্রসেস অফ অলরাউন্ড ব্যালেন্স ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ইকোনমি, যে সবকিছুর যেন একটা ব্যালেন্স ডেভেলপমেন্ট হয়, so as to ensure a steady improvement in the living standards of the people। প্রত্যেকের যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনের যে পরিকাঠামো সেটার যাতে উন্নতি হয়। অর্থাৎ এই দুটো বিষয়কে মাথায় রেখে কিন্তু ফার্স্ট প্ল্যানটা হয়েছিল। দ্য ফার্স্ট প্ল্যান অ্যাকর্ডেড দ্য হাইয়েস্ট প্রায়োরিটি টু এগ্রিকালচার। অর্থনীতির উপর বিশাল জোর দেওয়া হয় আমরা জানি, with special emphasis on rural reconstruction programs and land reforms, including initiation of various irrigation and power projects। আমরা জানি যতগুলো তখন বিপ্লব হয়েছিল, আমরা সাধারণত গ্রিন রেভলিউশনের কথাই জানি, এবং যেগুলো আহ পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত সেক্টরে যেখানে কিনা জলসেচ ব্যবস্থা খুবই উন্নত, সেই সমস্ত জায়গায় হয়েছিল। তো ওগুলো কিন্তু সব ফার্স্ট প্ল্যানের আন্ডারে হয়েছিল। এখানে কিছু ডেটা রয়েছে যে প্রাইম মিনিস্টারের আন্ডারে হয়েছিল। 15 মার্চ 1950 সালে গঠিত হয়, এক্স অফিসিয়াল চেয়ারম্যান হিসেবে তিনি নিযুক্ত হয়। এইগুলো আমরা পড়ে রাখবো যাতে আমাদের ইনক্লুড করতে সুবিধা হয়। পন্ডিত জওয়াহরলাল নেহরু। তাহলে এটুকু বোঝা গেল যে ফার্স্ট প্ল্যান যেটা ছিল 1951 থেকে 56, সেখানে দুটো টার্গেট ছিল, এবং তার সাথে এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয়েছিল। এবং তার সাথে যেটাই চেষ্টা করা হয়েছিল যে এগ্রিগেট ইনকামটা থাকবে সেটা কিভাবে ডবল করা যাবে, এবং মানুষের যে পার ক্যাপিটা ইনকাম সেটা কিভাবে বাড়ানো যাবে। জাস্ট লাস্ট লাইন, এগ্রিগেট ইনকাম ওয়াজ এক্সপেক্টেড টু ডবল ইন অ্যাপ্রক্সিমেটলি 20 ইয়ার্স অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম ইন 27 ইয়ার্স, যে কিভাবে সেটাকে বাড়াবে সেই চিন্তা। তাহলে ফার্স্ট লাইনটা ইজিলি পয়েন্ট করে জট ডাউন করে দেওয়া যায় যে এই জিনিসগুলো হয়েছিল। আমার মনে হয় যে পরীক্ষার হলে যদি কেউ পয়েন্ট ওয়াইজ লেখে, তাহলেই সে সবচেয়ে ভালো বোঝাতে পারবে, সে নিজে ভালো মনে রাখতে পারবে, আর সে সবচেয়ে ভালো বোঝাতে পারবে। সেকেন্ড প্ল্যান 1956 থেকে 61,
এইটা একদম স্পষ্ট করে পয়েন্ট পয়েন্ট করেই লিখে দিয়েছে যে 25% ন্যাশনাল ইনকাম বাড়ানো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর জোর দেওয়া হয়েছিল, হেভি ইন্ডাস্ট্রিজ এর উপর জোর দেওয়া হয়েছিল, কিভাবে আরো আরো বেশি এমপ্লয়মেন্ট বাড়ানো যায় তার উপর জোর দেওয়া হয়েছিল, এবং ইকোনমিক পাওয়ার ইনইকুয়ালিটিকে সরিয়ে কিভাবে ইনকাম আর ওয়েলথের একটা ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক ভাবে করা যায়, ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা যায়, তার উপর জোর দেওয়া হয়েছিল। আহ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আগেরটা যদি কৃষির উপর জোর দিয়ে থাকে, দুটো টার্গেটকে সামনে রাখে, এখানে এমপ্লয়মেন্টের উপর এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উপর জোর দিয়েছিল। ওকে, জাস্ট এই যে পয়েন্ট গুলো এইগুলো যদি আমরা মাথায় রাখি এবং সেখানে একটা সোশ্যালিস্টিক প্যাটার্ন সামনে রেখে এগানো হচ্ছিল, তো আমরা যদি এই জাস্ট কিছু কিছু জিনিসপত্রগুলো মাথায় রাখি, আমাদের মনে হয় যে 10টা প্ল্যান রয়েছে, ইজিলি আমরা 20 নম্বরের একটা প্রশ্নের আনসার লিখে দিয়ে আসতে পারবো। থার্ড থার্ড 5 year প্ল্যান, আচ্ছা, in the second plan, there was a special emphasis on industrialization already. বলেছি the development strategy of economic growth through modern industrialization was continued in the third plan. আচ্ছা, এটাও বলে দিয়েছি যে থার্ড যে প্ল্যানটা হবে সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে গ্রোথ সেটা কিন্তু কন্টিনিউ রাখা হয়েছিল। আমাদেরই সুবিধা হলো নতুন একটা পয়েন্ট অ্যাড হয়ে গেল। থার্ড প্ল্যান 1961 থেকে 66, এইখানেও স্পষ্টভাবে পয়েন্ট করে লিখে দিয়েছে যে কি কি হয়েছিল আর কি কি হয়নি। প্রথম পয়েন্টে কি বলছে, ন্যাশনাল ইনকাম কিভাবে বাড়ানো যায়, টু সিকিউর অ্যান ইনক্রিজ ইন দ্য ন্যাশনাল ইনকাম অফ ওভার 5% পার অ্যানাম প্রতি বছর, and at the same time ensure a pattern of investment which could sustain this growth rate of during subsequent plan periods. যারা যারা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি তাদের এই টার্মগুলো হয়তো মনে রাখতে বা বুঝতে একটু সমস্যা হতে পারে। শুধু যদি এটুকু বুঝে নাও যে ন্যাশনাল ইনকাম 5% বাড়ানোর একটা চেষ্টা করা হয়েছিল প্রতি বছর, ওকে, বা কিভাবে একটা ইনভেস্টমেন্টের প্যাটার্ন তৈরি করবে যেটা কিনা হুইচ কুড সাস্টেন ইজ দিস রেট অফ গ্রোথ, যে গ্রোথের যে ধারাটা তৈরি হয়েছিল সেটা ধরে রাখতে পারবে, এই বিষয়টার উপর চেষ্টা করেছিল। তো এইভাবে যদি কেউ মনে রাখো ভেঙে ভেঙে, তাহলে আমার মনে হয় যে তার বেশি সুবিধা হবে। টু অ্যাচিভ সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড গ্রেনস অ্যান্ড ইনক্রিজ এগ্রিকালচারাল প্রোডাকশন টু মিট দ্য রিকোয়ারমেন্টস অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড এক্সপোর্টস, যতগুলো শিল্প ছিল যতগুলো রপ্তানি ছিল সেখানে কিভাবে ফুড গ্রেন, এই যে আমাদের এগ্রিকালচারের যে উৎপাদন ছিল সেটাকে কিভাবে বাড়ানো যায় সেটার উপর চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ দেখো, ইন্ডাস্ট্রি থাকলেই, এক্সপোর্ট থাকলেই, মানে কেউ কোনো দেশ যদি রপ্তানি করে তাহলে চাহিদা আসে সেই অন্যান্য দেশের থেকে আরো 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 ক্রপসের। তো সেই জায়গাগুলো কিভাবে পূরণ করা যায় তার উপর একটা চেষ্টা করা ছিল। টু এক্সপ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রিজ লাইক স্টিল, কেমিক্যাল, ফুয়েল পাওয়ার, এই শিল্পগুলো কিভাবে বাড়ানো যায় তার উপর একটা চেষ্টা করা হয়েছিল। uh, so that the requirements of further industrialization could be met within a period of 10 years or so, mainly এই যে প্রত্যেক জায়গায় না 5 বছরে, 10 বছরে বা 20 বছরে কোথায় পৌঁছবে, এই যে জায়গাগুলো এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? So that the requirements of further industrialization could be met within a period of 10 years or so, mainly from the country's own resources. 10 বছরের মধ্যে যেন দেশের যে অভ্যন্তরীণ চাহিদা সেগুলো যাতে দেশই মেটাতে পারে সেই বিষয়টাকে কেন্দ্র করে স্টিল, কেমিক্যাল, ফুয়েল পাওয়ার এইগুলোর শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল। ব্যাস সোজা কথা। To utilize fully the manpower resources of the country and ensure a substantial expansion in ভারতবর্ষের যত আমরা যেটাকে বলি হিউম্যান ক্যাপিটাল, ঠিক আছে? তো সেটাকে কিভাবে বাড়ানো যায়, প্রত্যেক মানুষের যে যে পোটেনশিয়ালিটি গুলো আছে সেটাকে কিভাবে সঠিকভাবে ইউজ করা যায় এবং কিভাবে তাদেরকে এমপ্লয় করা যায়। To establish progressive greater equality of opportunity and bring about reduction in disparities of income and wealth and a more even distribution of economic power. এখানে এই কথাগুলো কিন্তু আমরা আগে অলরেডি পড়েছি যে কিভাবে এই ডিস্ট্রিবিউশনটা সেম আনা যাবে ইকোনমিক পাওয়ারে, কিভাবে সবাইকে সমান সুযোগ দেওয়া যাবে। একটা এইভাবে যদি আমরা মনে রাখি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের কাছে দুটো অপশন ছিল, এক, সে কৃষি ক্ষেত্রে বেশি উন্নয়ন ঘটাবে না ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে। তো ভারতবর্ষ সবুজ বিপ্লব হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে একটা স্পেসিফিক রিজিয়নে সবুজ বিপ্লব হয় এবং সেখানে এমন কিছু মেজার্স আনা হয়েছিল উৎপাদন বৃদ্ধির জন্য যেটা পরবর্তীকালে সমস্যা তৈরি করে, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর অনেক 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 বেশি জোর দেওয়া হয়েছিল। এবং এই যে আমরা ইকোনমিক গ্রোথগুলোর কথা দেখছি সেগুলো কিন্তু আসলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের উপর ভিত্তি করেই এই কথাগুলো লেখা হচ্ছে, ঠিক আছে? তো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে একদম শুরু হলো দুটো টার্গেটকে কেন্দ্র করে, এগ্রিকালচারের উপর জোর দেওয়া হলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর জোর দেওয়া হয়েছিল, আনএমপ্লয়মেন্ট সরানোর উপর জোর দেওয়া হয়েছিল, ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডিস্ট্রিবিউশন, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এগুলোর উপর জোর দেওয়া হয়েছিল। তারপর আমরা দেখতে পেলাম যে কিভাবে
uh, uh, public sector was expected to promote the growth of infrastructural facilities like basic and heavy industries, and to other hand the public sectorও কিভাবে এই ইন্ডাস্ট্রির উপর জোর দেবে to reduce the concentration of economic power through the expansion of public ownership, যে পাবলিক ওনারশিপের উপর জোর দেবে, এই জিনিসগুলো করা হয়েছিল। অর্থাৎ খুব ছোট ছোট পয়েন্ট বা একই পয়েন্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখতে পাচ্ছি যে এবার যতগুলো প্ল্যান আসছে এগুলো কিন্তু ছোট হয়ে যাচ্ছে। কেন ছোট হয়ে যাচ্ছে? কারণ বিষয়টা তো একই, যে প্রথম প্ল্যানে যদি আমার উদ্দেশ্য থাকে যে আমাকে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটাতে হবে, তাহলে পরবর্তী প্ল্যানগুলোতে কি সেগুলো ছিল না? অবশ্যই ছিল। বা প্রথমটায় যদি আমাদের উদ্দেশ্য থাকে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ঘটাতে হবে, তাহলে পরেরটায় কি সেই উদ্দেশ্য ছিল না? অবশ্যই ছিল। কিন্তু প্রত্যেকবার তাই আর রিপিট করছে না। পরের বার কি কি রিপিট আসছে? যেইগুলো ইনক্লুড হয়েছে জাস্ট সেগুলোই এবার আমরা পড়বো। এই 1900 মানে থার্ডের পর যে ফোর্থটা আসতে দেরি করেছিল, তার কারণ সেই সময় কিছু যুদ্ধ চলেছিল, দেশের কিছু অবস্থা মানে কারেন্সিতে কিছু সমস্যা এসেছিল, ডিভ্যালুয়েশন অফ কারেন্সি, বিভিন্ন খরা, যুদ্ধ, এই কারণে ওই বছরগুলোতে অ্যানুয়াল প্ল্যান নিয়েছিল যে সেই বছরেরটা সেই বছরে। এখানে জাস্ট সেটাই লেখা রয়েছে, ওই কারণে ফোর্থ প্ল্যানটা দেরিতে এসেছিল, 1969 এসেছিল, ঠিক আছে। আর এই 66 থেকে 69 অ্যানুয়াল প্ল্যান হয়েছিল, মানে সেই দিনের প্ল্যান, সেই বছরের প্ল্যান সেই বছর, বাদ বাকিগুলো কি 5 বছরকে কেন্দ্র করে। ফোর্থ প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফোর্থ প্ল্যান এমফাসিসড অন ইমপ্রুভিং দ্য কন্ডিশন অফ লেস প্রিভিলেজড অ্যান্ড উইকার সেকশন। এই এতদিনে লেস প্রিভিলেজড আর উইকার সেকশনকে কিভাবে সোসাইটিতে আরো ভালো জায়গা তৈরি করে দেবে, তাদেরকে এমপ্লয় করবে, সেই জায়গাটা দেখলো কবে? ফোর্থ প্ল্যানে। তাহলে এতদিন কি সেই জায়গাগুলো হয়নি? না, হলেও তার মাত্রা খুবই কম ছিল। ওকে, সোশ্যাল জাস্টিসের উপর জোর দেওয়া হলো, উইকার সেকশনকে কিভাবে উপরে তোলা যাবে তার উপর জোর দেওয়া হলো, এবং এমপ্লয়মেন্ট কিভাবে দেওয়া যাবে তার উপর জোর দেওয়া হলো। Fifth plan, during this period the economy was facing several inflationary pressures. Inflation চলছিল, আমরা জানি মুদ্রাস্ফীতি। Though the major objective of the plan were to achieve self-reliance and to adopt measures for raising the consumption standards of the people living below the poverty line, emphasis was also put on bringing inflation under control to achieve stability. অর্থাৎ যেহেতু সেই সময় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি চলছিল, সেই কারণে সেটাকে কিভাবে কন্ট্রোলে আনা যায় সেটার উপরই কিন্তু বেস করে এই ফিফথ প্ল্যানটা চলছিল। আস্তে করে যদি লক্ষ্য করো তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে ওই 1991-92 এর ফেজে যাচ্ছি, যে সময় কিনা এলপিজি হয়েছিল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। যদিও আমরা এই প্ল্যানগুলোর আন্ডারে তার উল্লেখ পাবো না, কিন্তু এটুকু বুঝতে পারবো যে কিভাবে দেশের যে প্ল্যানিং সেক্টরগুলো, মানে সরি, প্রতি 5 বছরের যে প্ল্যানিং গুলো, সেগুলো আস্তে আস্তে সেই দিকেই এগোচ্ছিল। সিক্স প্ল্যানে কি হলো? দেখা গেল 1980 থেকে 85 সালে সেভেন প্ল্যানে আমরা স্পষ্ট দেখতে পারবো দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য সেভেন প্ল্যান ওয়াজ টু প্রোভাইড এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ এন্ড টু রেজ প্রোডাক্টিভিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্রোথ ইন ফুড রেঞ্জ। With an emphasis on reducing poverty and improving the quality of life of the poor villages and towns. অর্থাৎ আমরা যদি একদম প্রথম থেকে অ্যানালিসিস করি তাহলে স্পষ্ট বুঝতে পারবো যে একদম প্রথমে জোর দেওয়া হলো ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার। তারপরে ধীরে ধীরে সেখান থেকে সরে আস্তে আস্তে সেভেন প্ল্যান অব্দি সেটা চলে এলো পুরোপুরি এমপ্লয়মেন্ট, ফুড গ্রেনস আর রিডিউসিং পভার্টি। এইট অ্যান্ড নাইন্থ প্ল্যান 1992 থেকে 97, 97 থেকে 2002, মানে এই যে 90 থেকে 92 মাঝের যে গ্যাপটা, সেই কারণে অ্যাসাসিনেশন হয়েছিল আমাদের হচ্ছে শ্রী রাজীব গান্ধী। তো সেই কারণে সেই সময়টা এবং সরকারের কিছু এদিক ওদিক হয়, অর্থাৎ সরকার বদল হয়, সেই কারণে সেই সময় সেই দুটো বছর বাদ গেছিল। কিন্তু 92 থেকে 97 আর 97 থেকে 2002 এটা ইম্পর্টেন্ট ছিল। Through the seven five-year plan went uninterrupted, there was unstable political developments, যেটা বললাম, resulting in short government and economic crisis due to shortage of foreign exchange. The 8-5, এই যে ডিউ শর্টেজ অফ ফরেন এক্সচেঞ্জ, এইটা খুব ইম্পর্টেন্ট। বরং এই জিনিসগুলোর জন্যই কিন্তু আসলে এলপিজিটা আসতে বাধ্য হয়েছিল। কেন? লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন এলো, তার কারণ কিন্তু কোথাও না কোথাও দেশ আর্থিক সংকটের মুখে পড়েছিল। তখন যদি দরজাটা না খুলে দিত অন্যান্য বিদেশি যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলোর জন্য, যে তারা আসবে, অবাধে ব্যবসা করবে, ইন্ডিয়াও রপ্তানি করবে, নইলে কিন্তু ইকোনমি আরো ধসে পড়বে। The 8-5-year plan 1992 to 1997 was therefore launched after return of normalcy in 1992. সবকিছু স্বাভাবিক হলো, তারপরে সেটা শুরু হয়েছিল, with its emphasis on generation of adequate employment to near full employment by the turn of the century and to achieve self-sufficiency. সেই একই এমপ্লয়মেন্ট আর সেলফ সাফিসিয়েন্সি উদ্দেশ্য ছিল।
The eighth plan was initiated against the backdrop of introduction of economic liberalization and structural adjustment program. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দ্য এইট প্ল্যান ওয়াজ ইনিশিয়েটেড এগেনস্ট দ্য ব্যাকড্রপ অফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ লিবারালাইজেশনের ফলে যে যে সমস্যাগুলো উদ্ভূত হয়েছিল তার জন্য যে ব্যবস্থা নেওয়ার জন্য, বরং 97 থেকে 2002 এর মানে 92 থেকে 97 এর প্ল্যানটা নেওয়া হয়েছিল। সেখানে ঠিক করা হয়েছিল যে তারা উন্নয়নের জন্য কাজ করবে, ওয়েলফেয়ারের জন্য কাজ করবে, ওয়েলফেয়ারের উপর বেশি করে জোর দেবে। This plan proved to be a turning point when the role of planning in development was questioned and analyzed from various viewpoints. Therefore, the ninth plan was formulated viewing the role of the state and the private sector as complementary, and both were considered essential. যে প্রাইভেট সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট, মানে সরকার, বিষয়টা যদি আমরা সহজভাবে বুঝি যে প্রথম প্ল্যান থেকে সেভেন্থ প্ল্যান অবধি কি হচ্ছিল যে না এক একটা সেক্টর ধরছে, সেই জায়গায় উন্নয়নের চেষ্টা করছে, সেই কারণে এটা টাকা বরাদ্দ হচ্ছে এরকম। কিন্তু যখন লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন হলো, তখন পুরোপুরি জোর দেওয়া হলো যে দেশের যে সমস্ত বাণিজ্যিক দিকগুলো আছে বা হচ্ছে গ্লোবালাইজ করার জন্য কি করা যেতে পারে। ফর এক্সাম্পল, যে ম্যানুফ্যাকচার উপর কিভাবে জোর দেওয়া যায়। ম্যানুফ্যাকচার বাড়াবে না, বরং আমাদের দেশে যেই যে জিনিসের ম্যানুফ্যাকচারের কোয়ালিটি ভালো না, বাইরের যে দেশের কম টাকা দিয়ে যে জিনিসটা বেশি ভালো ম্যানুফ্যাকচার হয়, সেটা কি করে আমাদের দেশের বাজারটাকে ছেয়ে ফেলবে। তো এই যে ইকোনমিকে চাঙ্গা করার জন্য একটা পদক্ষেপ নিয়েছিল, যেটাকে কিনা আমরা বলি এলপিজি, সেটার ফলে তো দেশের অনেক ক্ষতি হলো। যে দেশের এডুকেশন, পভার্টি, এমপ্লয়মেন্ট, পভার্টি, এই দিকগুলো এবার কারা দেখবে? তো সেই দায়িত্বগুলো কিন্তু বরং এই এইট আর নাইন্থ প্ল্যানে দেশের সরকার এবং প্রাইভেট সেক্টরের উপর দেওয়া হয়েছিল, যে তোমরা যেমন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এত কিছু করছো, বা তোমরা যখন আর্থিক দিক থেকে এত লাভবান হচ্ছ, তাহলে এবার তোমাদের দায়িত্ব এই মানুষগুলোর ওয়েলফেয়ারের জন্য দেখা। এইটা ছিল হচ্ছে বেসিক্যালি 8 and 9 প্ল্যানের গুরুত্ব। The plan had accorded priority to agriculture and rural development with a view to accelerate the growth rate of the economy. একই বিষয়, একই লেখা ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা প্ল্যানে এসেছে, কোনোটা একটা বেশি ইম্পর্টেন্ট ছিল, কোনোটা একটা কম ইম্পর্টেন্ট, ব্যাস। 10th plan, presently the 10th five-year plan is in operation with its emphasis on expansion of social and economic opportunities for all individuals and groups with reduction in disparities and an indicative target growth. এটা টার্গেট গ্রোথ রেটটা আমরা পড়ে রাখবো, ঠিক আছে। আচ্ছা, দ্য ফোর্থ ফাইভ-ইয়ার প্ল্যান ইজ এমফাসিস অন এক্সপেনশন অফ সোশ্যাল এন্ড ইকোনমিক অপরচুনিটিস, কিভাবে সামাজিক এবং অর্থনৈতিক অপরচুনিটিকে বাড়ানো যায়, এটা হচ্ছে এর উদ্দেশ্য। As mentioned earlier, many changes in policies and programs were introduced, keeping in mind the needs and demands of the situation. These reforms, to be precise, can be summed up by the notions of liberalization, privatization, and globalization. সেই লাস্টে কিন্তু একই কথা বললো, যে প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা এইভাবে সামারাইজ করতে পারি, যে এই দিস রিফর্মস টু বি প্রিসাইজ, যে এইভাবে যে কেন হয়েছিল এই 5-ইয়ার প্ল্যানগুলো, জাস্ট ফর লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এবং এইগুলো যে হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে যে স্টেট এবং গভর্নমেন্টের উপর, স্টেট গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরের উপর যে দায়িত্ব পড়েছিল, সেটাও কিন্তু আমরা বলতে ভুলবো না। খুবই সোজা, 10টা প্ল্যান, 10টা আলাদা আলাদা সাল, সেই সালগুলো আমরা মনে রাখবো, এবং সেই সালে কোনটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা যদি আমরা 1 লাইনার বা 2 লাইনার হিসেবে মাথায় রাখি, এবং তার সেটা কতটা অ্যাচিভ করতে পেরেছিল বা সেই সময় দেশে কি অবস্থা চলছিল, যদি সেইগুলো লিখে দিয়ে আসি, 20 নম্বরের জন্য মোর দ্যান এনাফ। তো এটা ছিল আমাদের হচ্ছে প্রোগ্রাম আফটার ইন্ডিপেন্ডেন্স, পলিসিস আফটার ইন্ডিপেন্ডেন্স, এতটাই। এইবার আমরা যেটা করব সেটা হলো poverty estimates and poverty eradication measures during the reform period. এবার আমরা এটা শুরু করব। এর আগে যখন আমরা 5-ইয়ার প্ল্যানগুলো পড়লাম, ঠিক সেরকমই এই পভার্টি এস্টিমেশন অ্যান্ড পভার্টি এরাডিকেশন যে মেজার্স বা প্রোগ্রামসগুলো, এইগুলোর ধরনটাও একই, যে মোটামুটি আলাদা আলাদা বছরে, আলাদা আলাদা রাজ্যে, আলাদা আলাদা বা কেন্দ্র সরকার একটি নির্দিষ্ট পভার্টি এরাডিকেশন প্রোগ্রাম নেন। সেটা কতটা সফল হয়, কোনো সময় সেটা রেটটা কমে যায়, কোনো সময় পভার্টি বেড়ে যায়, সেইগুলোই আমরা পড়ব। বলছে যে ভারতবর্ষে যে পভার্টি সেটা মূলত গ্রাম কেন্দ্রিকই ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা আমরা দেখি যে গ্রাম আর শহরের যে দারিদ্রতাকে কেন্দ্র করে বৈষম্যটা বা অসাম্যটা, সেটা বা পার্থক্যটা অনেক বেড়ে যায়। যে গ্রামে দেখা যাচ্ছে অনেক বেশি মানুষ দরিদ্র, শহরে তার থেকে কম।
পরবর্তীকালে দারিদ্রটা সব জায়গাতেই ছড়িয়ে পড়ে। যখন শহরের মানুষ, গ্রামের মানুষ শহরে আসে, স্লাম তৈরি হয়, তখন পভার্টি কনসেপ্টটা যথারীতি শহরেও চলে আসে। কিন্তু এখানে যে 4টে পয়েন্টের কথা বলেছে, যে রিফর্ম মুভমেন্ট যখন শুরু হয়েছিল, রুরাল অ্যান্ড আরবান পভার্টি ইনক্রিজ ডিউরিং দ্য ফার্স্ট 2 ইয়ার্স অফ দ্য রিফর্ম পিরিয়ড। যে যখন রিফর্ম পিরিয়ড শুরু হলো 1950 থেকে, প্রথম যে 20 বছর ছিল, সরি, ফার্স্ট 2 ইয়ার্স, ডিউরিং দ্য ফার্স্ট 2 ইয়ার্স অফ দ্য রিফর্ম পিরিয়ড, যে প্রথম যে 2 বছর ছিল, সেই 2 বছরে যে দারিদ্রতা গ্রাম এবং শহরে সেখানে বেড়ে যায়। কেন বেড়ে যায়? আমরা বলতেই পারি যে তাহলে দারিদ্রতাকে কমানোর জন্য গুরুত্ব দেওয়া হয়নি, সেই কারণে বেড়ে গেছিল। বা তারপর আমরা বলতে পারি যে 1980 বা তারপরে দারিদ্রতাটা কমা শুরু হয়েছিল, কিন্তু 1991 এর পর দারিদ্রতা আবার বেড়ে যায়। এই পরের পয়েন্টগুলোতে ঠিক তাই লেখা রয়েছে, যে 80 পর কমা শুরু হয়েছিল, যে দারিদ্রতা কমছিল, তখন হয়তো তখন 5 ইয়ার যে প্ল্যানগুলো ছিল, তখন যে পলিসিগুলো ছিল, সেখানে দারিদ্রতা কমানোর জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। বাট 1991 মানে জানি এলপিজি, 1991-তে এলপিজি ঢুকলো মানেই তারপরে দারিদ্রতার যে কমার যে পার্সেন্টেজটা, সেটা কিন্তু কমতে থাকে। ওকে, আরবান পভার্টি ডিক্লাইন মাচ ফাস্টার দ্যান রুরাল পভার্টি ইন দ্য পোস্ট রিফর্ম পিরিয়ড। যে আরবান যে পভার্টি ছিল সেটা বরং কম ছিল, কিন্তু রুরাল পভার্টি আরো দিন দিন বাড়ছিল পোস্ট রিফর্ম পিরিয়ডে। তো এইভাবে আমরা শুরু করছি যে এই মানে এই প্যারাটা থেকে, বা যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে একটা ডিসপ্যারিটি বিটুইন আরবান অ্যান্ড রুরাল, এবং তার সাথে আমরা জানলাম যে একটা নির্দিষ্ট সাল যে সময় বেড়ে গেছিল, যে সময় স্ট্যাগনেন্ট হয়েছিল, যে সময় আবার আরবানটা কমে যায়, রুরালটা বেড়ে যায়, ব্যাস এতটুকুই। এই যে পয়েন্টগুলো আমরা পড়ছি, আসলে কিন্তু এইগুলোই ইনক্লুড হবে, এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব স্ট্যাটিস্টিক্স এইগুলো না ঢোকানোর, কারণ যখনই আমরা স্ট্যাটিস্টিক্স ঢোকাবো তখন কিন্তু ভুলে যাওয়ার আমাদের চান্স থাকে। তাই এই যে কথাগুলো কথায় লেখা রয়েছে সাল দিয়ে, সেগুলো যত আমরা মনে রাখবো তত আমাদের জন্য ভালো। সরকার অনেকগুলো চেষ্টা করেছিল তাদের অর্থনৈতিক এবং যে সামাজিক অবস্থা সেগুলোকে উন্নয়ন ঘটানোর জন্য। এই পভার্টি এলিভেশন প্রোগ্রামের মজাটা হচ্ছে যে এমন কোনো প্রোগ্রাম নেওয়া হয় না যেটা ডিরেক্ট পভার্টিকে কমাবে, বরং পভার্টির যে রিজনগুলো আছে সেগুলোকে কিভাবে কমানো যায়, এমন কোন জিনিস সেটার উন্নয়ন ঘটালে পরে পভার্টি কমবে, সেই জিনিসগুলোর উন্নয়ন ঘটানো হয়। সেটাই হচ্ছে এই 1 2 3, যে তাদের হাতে কাজ দাও, যে তাদেরকে যদি কাজ দাও তাহলে তাদের পভার্টি কমবে। আমরা জানি এমজিএনআরইজিএ, মানরেগা যেটাকে বলি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ক্রেডিট বেস সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, যে তাকে কিছু টাকা দাও, সে নিজেই ব্যবসা শুরু করবে, নয়তো সে চাষে লাগাবে। আর তার সাথে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং নিউট্রিশন প্রোগ্রাম, যে বিভিন্ন নিউট্রিশন প্রোগ্রাম বা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা বাড়ি করে দেওয়া, এগুলো কিন্তু আসলে সব পভার্টি এলিভেশনের মধ্যেই পড়ছে। তাহলে ভারতবর্ষের পভার্টি এলিভেশন প্রোগ্রামগুলোর এটাই একটা মজার জিনিস, যে সেইগুলো ডিরেক্ট পভার্টি এলিভেশনটা, বরং পভার্টি যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে সরাবার। তো সেইভাবে যদি আমরা দেখি যে আসলে সাকসেস পাওয়ার কথা ছিল, যে ফ্যাক্টরগুলোকে যদি আমরা সরিয়ে দিই তাহলেই তো হয়ে যায়, কিন্তু সাকসেস কিন্তু আসেনি। তার কারণ এক একটা রিজিয়ন, এক একটা স্টেট, তার এক এক রকম যে ধরন, সেই কারণে বরং আমাদের দেশে একটা সেন্ট্রাল পলিসির দ্বারা সব জায়গায় আসতে পারেনি, মানে পভার্টি, দারিদ্রতাটা সরে যায়নি, দারিদ্রতা রয়ে গেছে। ইকোনমিক রিফর্মস অ্যান্ড ইম্প্যাক্ট অন পভার্টি ইরাডিকেশন, আমরা কিন্তু অলরেডি এই ইকোনমিক রিফর্মস বা আমাদের যে প্রোগ্রামসগুলো, 5 ইয়ার প্ল্যান্স, সেগুলো পড়েছি এবং সেগুলো স্পষ্টভাবে দেখেছি যে কিভাবে অন্যান্য সমস্ত জিনিসে বেশি নজর দেওয়া হয়েছিল এবং দারিদ্রতা দূরীকরণে কম নজর দেওয়া হয়েছিল। আবার যখন দারিদ্রতা দূরীকরণে নজর দেওয়া হলো 1980 সাল নাগাদ, তারপরে দারিদ্রতা কম ছিল, কিন্তু হঠাৎ করে 1991 সালে আবার এলপিজি ঢুকে যাওয়ায় আবার দারিদ্রতা বাড়তে থাকে। গ্রামের যে দারিদ্রতা সেটা বেশি বাড়তে থাকে, শহরেরটা একটু কমতে থাকে। এবং এইখানেও স্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে কিভাবে যত শহর উন্নয়ন, শহরের আধুনিকীকরণ, শহরের সৌন্দর্যায়নের ওপর কাজ করা হয়েছে, তত শহরের যারা গরিব দুঃখী মানুষ, হকার যারা বস্তিতে থাকে, তাদেরকে কিন্তু ঠেলতে ঠেলতে আরো শহরের যে মানে পারিপার্শ্বিক এলাকা সেখানে সরিয়ে দেওয়া হয়েছে, মানে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, বা বলতে পারি যে তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে, তাদের অবস্থা আরো খারাপ হয়েছে, তাদের এমপ্লয়মেন্টের অবস্থা আরো খারাপ হয়েছে, যারা কিনা প্রান্তিক অঞ্চলের মানুষ। তো
শহরের মানুষদের ঠেলে ঠেলে প্রান্তিক অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যে না শহরটা দেখতে খারাপ লাগবে, প্ল্যান শহর তৈরি হলো, প্ল্যান শহরে নিশ্চয়ই গরিব মানুষদের কোনো জায়গা নেই। তো এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের লিখে দিয়ে আসতে হবে, যে আসলে মেজারটা কি হয়েছিল এবং মেজারগুলো নেওয়ার পরে কি হয়েছিল। যে হ্যাঁ নিয়েছিল অনেক কিছু, কিন্তু তারপরে কি হয়েছিল। এতে আরো বলা হয়েছে যে আসলে যে গ্লোবালাইজেশন হয়েছিল সেটা আমাদের যে লেবার সেক্টর, যেটা এমপ্লয়মেন্ট সেক্টর, সেইটার অবস্থা আরো খারাপ করে দিয়েছিল। তার কারণ গ্লোবালাইজেশন হয়েছিল ঠিকই, কিন্তু যে ওয়েজ গ্যাপ, যে টাকা পয়সার যে আহ, কোনো একই পজিশনে কাজ করে কেউ অনেক বেশি পাচ্ছে, কেউ একই পজিশনে কাজ করে অনেক কম পাচ্ছে ডিউ টু গ্লোবালাইজেশন। বা মার্কেট এত এক্সপ্যান্ড করেছিল যে মার্কেটটা পুরোপুরি মানে সরকারের হাতে আর থাকলো না, সেটা বাজারের উপর নির্ভর করছিল যে কিভাবে তারা মার্কেটটা আপ থাকবে না ডাউন থাকবে। বা সেখানে হচ্ছে যে সমস্ত মানুষ যারা এমপ্লয়মেন্টের সাথে যুক্ত, সেখানে হচ্ছে একটা ইনফর্মাল সেক্টর এমন ভাবে তৈরি হলো যেখানে সে কত টাকা পাবে, কত ঘন্টা তাকে কাজ করতে হবে, তার সোশ্যাল সিকিউরিটি, তার জব সিকিউরিটি কিচ্ছু থাকলো না। অর্থাৎ সমস্ত দিক থেকে গ্লোবালাইজেশন কিন্তু আসলে মানুষের যে মানে গরিব মানুষদের, যারা কিনা লেবার সেক্টরের সাথে যুক্ত, যারা আনঅর্গানাইজড সেক্টরের সাথে যুক্ত, যারা যেই কাজগুলোকে আমরা ইনফর্মাল ওয়ার্ক বলে থাকি, সেই জায়গাগুলোকে কিন্তু পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছিল। এইখানে আমি জাস্ট কয়েকটা জিনিসে মার্ক করেছি যেটা আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। দ্য রিডাকশন ইন দ্য সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার হ্যাড এ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য পভার্টি এরাডিকেশন প্রোগ্রাম। সোশ্যাল সেক্টরে গভর্নমেন্ট হঠাৎ করে যে বরাদ্দ বা ব্যয় সেটা কমিয়ে দিল, সেটা কিন্তু আসলে চাপ বাড়িয়েছিল যারা গরিব মানুষ তাদের উপরই। তাছাড়া দো পভার্টি হ্যাজ ডিক্লাইন্ড এট দ্য ম্যাক্রো লেভেল, যে বড় আঙ্গিকে আমরা দেখছি যে হ্যাঁ পভার্টি কমেছে, কিন্তু যখন আমরা মাইক্রো লেভেলে দেখব তখন কিন্তু দেখা গেছিল যে রুরাল আরবান যে ডিসপ্যারিটি সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। অর্থাৎ ম্যাক্রো অর্থে দেখে মনে হচ্ছে পভার্টি কমেছে, কিন্তু মাইক্রো অর্থে কিন্তু আসলে কমেনি। তাছাড়া যে 10th প্ল্যান নেওয়া হয়েছিল, সেই 10th প্ল্যানে যদিও এরকম আহ, ঠিক করা হলো যে তারা পভার্টি যে রেশিও সেটা কমিয়ে আনবে, বাট দেখা গেছিল যে যেহেতু এই পভার্টিটা এমপ্লয়মেন্টের সাথে যুক্ত, তাই এক একটা রাষ্ট্রের এক এক রকম আনএমপ্লয়মেন্টের ইস্যু। সেই কারণে কিন্তু যেহেতু এমপ্লয়মেন্ট দেওয়া যায়নি, আনএমপ্লয়মেন্টটা অনেক বেশি ছিল এবং বাড়ছিল। এই অর্গানাইজড আনঅর্গানাইজ সেক্টর, ওয়েজ গ্যাপ ডিসপ্যারিটি, ইনফর্মালাইজেশন, ক্যাজুয়ালাইজেশন, ইটিসি ইটিসি কারণে, বা ইনফ্লেশন বলতে পারি, বা এক্সপ্লয়টেশন, ওগুলো তো ছিলই। সেই কারণে কিন্তু আমাদের দেশে পভার্টিটাকে দূর করা যায়নি, যেহেতু পভার্টি ইজ ডিরেক্টেড লিঙ্কড উইথ এমপ্লয়মেন্ট। তো এটাই ছিল আমাদের ইউনিট 16 থেকে যেগুলো আমাদের পড়তে হতো। এর পরের দিন আবার দেখা হবে ইউনিট 17 নিয়ে, যেখানে আমরা সেইখানে যেগুলো যেগুলো পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আবার দেখিয়ে দিই, এখানে আমরা দুটো জিনিসই পড়লাম, শুধু দুটো জিনিস ইম্পর্টেন্ট ছিল: পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফেজ অফ ডেভেলপমেন্ট, আর পভার্টি এস্টিমেটস এন্ড পভার্টি এরাডিকেশন মেজার্স ডিউরিং দ্য রিফর্ম পিরিয়ড। তাহলে আজকের জন্য এতটাই।